আরেকদিন পর রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশনে বেশ কয়েকটি বিষয়ের মধ্যে রাজ্যের চলমান ঘটনাগুলি বোধহয় উঠে আসবে বিধায়কদের আলোচনায়, মন্ত্রীদের জবাব কিংবা প্রেক্ষাপটে। সেদিক থেকে বোধহয় এ রাজ্যের লাখ লাখ বেকারদের কথাও বিধানসভায় উঠবে, বিধানসভায় জনপ্রতিনিধিরা তুলবেন। শূন্যপদ পূরণ সহ সরকারের ভাবনা, চাকরি নিয়োগ সংক্রান্ত বিষয় সহ যেসব চাকরি এখনো পাইপলাইনে আছে, ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি, শেষ করতে পারেনি, তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগের কথা যখন শোনানো হবে, তখন লাখ লাখ বেকারদের তরফে যারা কথা বলতে চাইবেন হয়তো বিধানসভায় তারা কথা বলবেন। তার আগে আজ যে দৃশ্য রাজধানীর বুকে দেখা গেল, সেখানে যারা ফায়ার সার্ভিসে ইন্টারভিউ দিয়েছিলেন তারা আজ সমবেত হলেন। বলা যেতে পারে তারা বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করলেন বা জড়ো হয়ে তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরলেন সংবাদ মাধ্যমের কাছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দপ্তর কর্তাদের দৃষ্টি আকর্ষণ করে ডেপুটেশন দিয়েছেন। তার পাশাপাশি যারা টেট পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষা করছেন, ঠিক তারাও টিআরবিটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন, শিক্ষা দপ্তরে এসেছেন এবং তারা তাদের বক্তব্য জানার চেষ্টা করছেন যে কবে নাগাদ টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে, কারণ বিএড ডিএলএড বেকাররা অপেক্ষায় আছেন। আমরা বলতে পারতাম যে হ্যাঁ, রাজ্যের বেকাররা হতাশায় আছেন, আসলে আছেন বলে আর আজ উল্লেখ হলো না। সেদিক থেকে বেকারদের কথা নানা সময় আমরা তুলে ধরি। অবশ্যই কেউ কেউ বলছেন যারা পুলিশ কনস্টেবল ইন্টারভিউ দিয়েছিলেন তারাও আশায় আছেন, যারা জেল পুলিশের ইন্টারভিউ দিয়েছিলেন তারাও আশায় আছেন, এবং অবশ্যই ফায়ার সার্ভিসের যারা ইন্টারভিউ দিয়েছেন তারাও আশায় আছেন। সেদিক থেকে নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো কবে সম্পন্ন হবে, কবে নাগাদ সেখানে দেওয়া হবে, সেটা বোধহয় এখন আর স্পষ্ট নয়, স্পষ্ট করে কেউ বলছেন না। তার সঙ্গে আরো কয়েকটি বিষয় বোধহয় খুব গুরুত্বপূর্ণ। সেই বিষয়টা হলো কি, সেটা হলো জেআরবিটির যারা গ্রুপ ডি আছেন তারা। আপনারা প্রত্যেকে জানেন যে সম্প্রতি মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং তিনি তার সাংবাদিক সম্মেলনে সেই বক্তব্য রেখেছেন এবং বলেছেন 7 বা 8 সেপ্টেম্বর, খুব সম্ভবত আগামী কয়েকদিনের মধ্যে, সেখানে জেআরবিটির মেধা তালিকা, গ্রুপ ডির মেধা তালিকা প্রকাশ হবে, অর্থাৎ 2500 ভাগ্যবানদের তালিকা প্রকাশ হবে যারা চাকরি পাবেন। আরো অনেকগুলো দপ্তরের ইন্টারভিউ প্রক্রিয়া প্রায় ঝুলে আছে বলা যেতে পারে, বা দপ্তরের ভাষায়, মন্ত্রীদের ভাষায়, শাসকের ভাষায় পাইপলাইনে আছে। সেদিক থেকে পাইপলাইন থেকে চাকরি বের হবে। সরকার বেকারদের পাশে থাকবে, থাকুক, পাশে দাঁড়াক, সেই কথাগুলো বিভিন্ন সময় শুনেছি, আমরা আজও শুনছি। সেদিক থেকে বেকারদের কথা অবশ্যই শুনবো, আপনাদের কথাও আপনাদের কথাও আমরা শুনবো। বিভিন্ন জায়গা থেকে আপনারা কথা বলবেন, আমাদের এই মাধ্যমে অংশগ্রহণ করবেন, তার পাশাপাশি বেশি বেশি করে শেয়ার করবেন, আপনাদের মতামত আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দেবেন। আমরা কিছু বক্তব্য শুনি। এখানে শুধু যে আজকে আইছি তা না, আজকে বিগত প্রায় 4 থেকে 5 বার আমরা এখানে হওয়া এবং ডিরেক্টরের সাথে আলোচনা করা, কথাবার্তা করা, ডেপুটেশন দেওয়া। এই ফ্লেক্স বানিয়ে আসার কোনো মূল্যই নেই আমাদের কাছে বা ওদের কাছে, যে আমরা এত টাকা খরচ করে এই বেকার ছেলেগুলো যারা আজকে দিনে নিজের হাজিরা বদ্ধ করে এত দূর দূরান্ত থেকে এখানে জমায়েত হচ্ছি, যারা আমাদের উপরে বা যারা অধিকারিকরা রয়েছেন, মন্ত্রী মিনিস্টাররা রয়েছেন, তাদের কাছে কোনো তোয়াক্কাই নেই। আমরা যে এতগুলি স্টুডেন্ট, এতগুলি ক্যান্ডিডেট এইখানে বারবার আসছি, আমাদের দাবি নিয়েছে যে যদি তারা এরকম রিক্রুটমেন্ট প্রসেস ডিলে করে তাহলে কেন এই প্রসেস শুরু করেছে এবং 2022-এ একটা প্রসেস তারা কমপ্লিট করতে 4 বছর লেগে যায়। আর এই বেকার ছেলেগুলি কি করে খাবে তাহলে, এটার প্রশ্ন আমাদের সরকারের কাছে রয়েছে যে এটার উত্তর দিতে হবে। কেন এই বিগত 4 বছরে লেগে যাচ্ছে যে একটা প্রসেস কমপ্লিট করতে? শুধু ফায়ার সার্ভিস নয়, জেল পুলিশ বলুন, ত্রিপুরা পুলিশ বলুন, জেআরবিটি বলুন, প্রত্যেকটা দপ্তরের সেম অবস্থা, সেম কন্ডিশন। তাহলে এরকম ভাবে বেকার ছেলেরা কোথায় যাবে, কিভাবে তারা রোজগার করবে, কিভাবে তাদের ফ্যামিলি চালাবে? প্রত্যেকটা ছেলে মেয়ে যারাই চাকরির জন্য উপযুক্ত হচ্ছে, তাদের এই যে প্রসেস, ডিলে প্রসেসের জন্য তাদের ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যাচ্ছে। এর জবাব কে দেবে? দেবে সরকার। তাহলে এই সরকারের কাছে আমাদের প্রশ্ন, কেন এই ডিলে হচ্ছে, কেন এরকম ধরো ডিলে প্রসেসে চলছে? প্রত্যেকটা যখন প্রেস মিট করে আমাদের শ্রদ্ধেয় মিনিস্টাররা, তখন দেখি যে হয়তো পুলিশের নিয়ে আলোচনা করে, নয়তো বা জেআরবিটি নিয়ে আলোচনা করে, নয়তো নতুন কোনো প্রসেস নিয়ে সে আলোচনা করে যে নতুন রিক্রুটমেন্ট হবে। এখনো পর্যন্ত আমরা শুনিনি যে ফায়ার সার্ভিসের কোনো একটা রিক্রুটমেন্ট বা সেই রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট বাড়িয়ে বের হয়েছে এবং সেটা অতি সত্বর কমপ্লিট হবে বা এতটুকু এগিয়েছে, কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না আমরা। এরকম কেন? ওই ত্রিপুরা পুলিশ
যারা নতুন আমাদের পরে ফায়ার সার্ভিসের পরে দিয়েছে তাদের এটা কমপ্লিট করে নেবে। এখনো পর্যন্ত আমাদের ফায়ার সার্ভিসের কোনো খবরই নেই, অথচ ত্রিপুরা পুলিশ আমাদের পরে দিয়েছে তাদের এটা কমপ্লিট করে নেবে। কেন এরকম কেন হচ্ছে? আমরা কি কোনো স্টুডেন্টরা কি কোনো গায়ে লাগছে না, না আমাদের কোনো মানে ইয়ে নেই এরকম বোঝাচ্ছে? তাহলে আমাদের এই ক্যান্ডিডেটরা কেন আজকে এই পথ অবরোধ বা এই যে আন্দোলনে সামিল হব? যদি সরকারের নিয়ম মতে সরকারের প্রসেস অনুযায়ী সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতো তাহলে আমাদের এই সময় এখানে আসার কোনো প্রশ্নই ওঠে না। আজকে জেআরবিটি কমপ্লিট করে নিচ্ছে, আগামী 7 তারিখ বা 8 তারিখ তাদেরকে মেরিট লিস্ট দেওয়া হবে। তাহলে আমাদের এটা কেন ঢিলে পড়ে রয়েছে? আমরাও তো ক্যান্ডিডেট, আমরাও তো ছাত্র, আমরাও তো সময় আসছে, সময় চলে যাচ্ছে, আমারও তো বয়স শেষের দিকে। তাহলে আমরা কি করব? আমাদের জবাব চাই, আমরা কি করতে হবে? আমরা নইলে এখানে বসবো, এখানে আন্দোলন করবো, এখানে বসে থাকবো, আমাদের আন্দোলন চলবে, দীর্ঘস্থায়ী হবে। যদি আমরা আমাদের কোনো সুষ্ঠু কোনো ডিক্লারেশন না পাই তাহলে আমরা এখান থেকে যাব না। আমরা আর কত সহ্য করব? প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা স্টুডেন্ট আর কত সহ্য করবে? আমরা দীর্ঘদিন যাবৎ আমরা সহ্য করে যাচ্ছি, কিন্তু আর না। আমরা প্রত্যেকবার সরকারের দিকে চেয়ে রয়েছি যে সরকার কিছু না কিছু একটা করবে। যতবারই আমরা প্রেস মিট দেখি ততবারই অন্যান্য বিষয় নিয়ে এসে, অন্যান্য ডিপার্টমেন্ট নিয়ে এসে কথা বলা হয়, কিন্তু আমাদের যে ছাত্ররা রয়েছে, যে ক্যান্ডিডেটরা রয়েছে, যারা হাজার হাজার স্টুডেন্টকে পার করে 1800 ক্যান্ডিডেট এইখানে জমায়েত হয়েছে, 1800 ক্যান্ডিডেট ফিজিক্যাল ক্লিয়ার করেছে। অনেক কষ্ট হয়েছে সবার, এত সোজা নয় ফিজিক্যাল ক্লিয়ার করা। আমরা খুব কষ্ট করে ফিজিক্যাল ক্লিয়ার করছি, এটা খুব কষ্ট হয়েছে। রাত দিন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমরা এই ফিজিক্যাল ক্লিয়ার করেছি। আমাদের হক, আমাদের দাবি, আমাদের চাকরি চাই। না হলে আমাদের আন্দোলন চলছে। ছাড়বো না। জবাব চাই। আমাদের জবাব দিতে হবে। আমার মূল একটাই বক্তব্য, কেন প্রসেস ডিলে হচ্ছে? আর যদি প্রসেস ডিলে হয় তাহলে কেন মন্ত্রিসভায় আমাদের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না? কেন ক্যাবিনেট মিটিং এ কেন আমাদের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না? কেন যুবকদের জীবন নিয়ে সিনেমা খেলা হচ্ছে? এটা প্রশ্ন আমার রয়েছে আপনাদের কাছে। আমরা দেখছি বিগত অনেকদিন ধরে যখন প্রেস মিট হয়, কোনো প্রেস ভাইয়েরা আমাদের এই ফায়ার সার্ভিসের বিষয় নিয়ে আলোচনা করে না। আমরা কোনোদিনই দেখিনি যে স্যার ফায়ার সার্ভিসের কতটুকু এগিয়েছে, কেউ বলেননি। কেন? আমরা পিছিয়ে রয়েছি, আমাদের কোনো দাম নেই। মানে আমরা এত মাথার ঘাম পায়ে ফেলে আজকে পরিশ্রম করে এইখানে আসি দাঁড়াতে হচ্ছে। এটাই কি ত্রিপুরা? আজকে 200 বছর রাজত্ব করেছে ইংরেজরা, ওই সময় আমাদের ভারতীয়রা, ত্রিপুরার যারা আছে তারা সকলে মিলে আন্দোলন করেছি, তাদেরকে তাড়িয়েছি। আজকে দেখা যাচ্ছে রাজপথে এসে আমরা দাঁড়াতে হচ্ছে সরকারের কাছে চাকরির জন্য। তার মানে কি ওই 200 বছর যারা ইংরেজ শাসন করেছে আজকের দিনে যারা শাসন করছে তাদের সেম হয়ে গেছে। এটা আমরা চাই না, যাবো না। আমাদের আন্দোলন চলবে না। আমরা অল ত্রিপুরা ফায়ার সার্ভিস ক্যান্ডিডেট ত্রিপুরা 8টা ডিস্ট্রিক্ট থেকে আমরা সবাই একত্রিত হয়েছি, কারণ কি আমাদের প্রসেসটা আজকে প্রায় 2.5 বছর হয়েছে। এখন পর্যন্ত আমাদের প্রসেস গভর্নমেন্ট থেকে কোনোভাবে কমপ্লিট করা হইতেছে না। এদিকে ত্রিপুরা পুলিশ রিক্রুটমেন্ট আমাদের পরে তারা প্রসেসিং কমপ্লিট করে তারা ফাইনাল রেজাল্টটি দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের আনসার শিট এখনও তারা কোনোভাবে পাবলিশ করতে পারতেছে না। আজকে প্রায় 20 মাসের মতো হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের রেজাল্ট পাবলিশ হইতেছে না। এই জন্য আমরা ডাইরেক্টর স্যারের কাছে আইসি, ওই দিয়ে কথা কমু। আমরা এই দিয়ে 5-6 বার আছি, কিন্তু কোনো পজিটিভ রেসপন্স আমরা পাইতেছি না এখন পর্যন্ত। এদিকে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি, স্যারের কাছে ডেপুটেশন দেবো, কিন্তু আজকে আমরা কোনো পজিটিভ রেসপন্স লাগবো। মানে যদি তারপরেও কোনো উত্তর না পাই তাহলে তারা আপনাদের পরবর্তী কর্মসূচি কী হবে? পরবর্তী কর্মসূচি দেখি আজকে কথা কই কী করা যায় স্যারের, তারপরে আমরা চিন্তা ভাবনা করুন পরবর্তী স্টেপ আমরা কী নিই। কতদিন হয়েছে তোমাদের এই মানে ইন্টারভিউ? রিক্রুটমেন্ট আমরা 2022 সালে আমরা ফিজিক্যাল দিচ্ছি, 2023 সালে জানুয়ারি মাসে 8 তারিখ আমরা রিটার্ন এক্সাম দিচ্ছি, কিন্তু এখন পর্যন্ত রিটার্নের রেজাল্ট পাবলিশ হইতেছে না। অথচ ত্রিপুরা পুলিশ তারা 6 মাসের মধ্যে এখন প্রসেস তারা অনগোয়িং চলতেছে, কিন্তু আমাদের প্রসেসে এখনও আমরা কোনো এই প্রসেসের সম্বন্ধে কোনো পজিটিভ রেসপন্স পাইতেছি না। তোমরা কতজন আছো? আমরা টোটাল এক্সাম সেন্টারে দেওয়া হয়েছে টোটাল 1813 জন। আসার মূল উদ্দেশ্য হলো আমাদের 2022 সালের জুলাই মাস থেকে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে আমাদের রিক্রুটমেন্ট শুরু হয়। তারপরে জুলাই মাস থেকে আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট শুরু হয়েছিল 2022 সালের। তো আমি হলাম একজন ক্যান্ডিডেট ধলাই ডিস্ট্রিক্টে, গন্ডাচর মহকুমা আমার বাড়ি। তো আমাদের ধলাই ডিস্ট্রিক্টে শুরু হয়েছিল 5ই সেপ্টেম্বর, আমি ফিজিক্যাল দিয়েছিলাম।
তো শারীরিক পরীক্ষার উত্তীর্ণ হওয়ার পর আজকে দীর্ঘ 3 বছর পেরিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আমাদের যে রিটেন যে পরীক্ষা নেওয়া হয়েছিল, এই রিটেন পরীক্ষার ফলাফল প্রকাশ হয়নি। হ্যাঁ, রিটেন পরীক্ষা নেওয়া হয়েছিল 2023 সালের 8ই জানুয়ারি। তারপর থেকে রিটেন পরীক্ষার ফলাফলের আর কোনো খোঁজ খবর নেই। হ্যাঁ, আমাদের পরে ত্রিপুরা পুলিশের রিক্রুটমেন্ট হয়েছিল, তারা তাদের লিখিত পরীক্ষার ফলাফলও পেয়ে গেল, কিন্তু তাদের আগে হয়েছিল আমাদের। তারপরেও আমাদের ডিপার্টমেন্টের কোনো খোঁজ খবর নেই। হ্যাঁ, কোথায় যে আমাদের এই ডিপার্টমেন্টের পরীক্ষাগুলো উদাস হয়ে গেল কোনো পাত্তা পাচ্ছি না। তো এখন আমাদের এটাই দাবি, যাতে অতি সত্বর সরকার আমাদের দিকে দেখেন এবং আমাদের লিখিত পরীক্ষার ফলাফলটা প্রকাশ করে, এবং এই মাসের মধ্যেই যাতে ফলাফলটা প্রকাশ করে। কারণ দীর্ঘদিন যাবৎ আমরা বেকার, বহুত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছে বাড়িতে। বেকার সমস্যা তারাই একমাত্র বুঝবে, যারা আজকাল সমাজে বেকার, কর্মহীন, তারাই একমাত্র এই জিনিসটা উপলব্ধি করতে পারবে। আজকে ফায়ার সার্ভিস আমরা তো 2022 সালে দিছি, কিন্তু আমরা পরে নিচে ত্রিপুরা পুলিশ আমরা ফায়ার সার্ভিস নিছি, কিন্তু তারা আমরা রেজাল্টই পাবলিশ করতেছে। কিন্তু আমরা টিসি মাত্র 1813 জন, ফায়ার ত্রিপুরা পুলিশের দিচ্ছে 6000, এর মধ্যে তারা রেজাল্ট পাবলিশ করে লেগে আমরা 1800 ক্যান্ডিডেটের তারা রেজাল্ট পাবলিশ করতে পারছে না। আমরা এই নিয়ে আমরা ডাইরেক্টর অফিস চেয়ারম্যানের কাছে মানে নাইগুলো 10-12 বার আয়া পড়ছি এখানে আইসি। এরপরে এই যে বেকার সমস্যা, আমরা বেকার, তারপরে 10-12 বার অনেক একটা ক্যান্ডিডেটের মানে কত টাকা খরচ যায় ওই সরকারের কাছে আমরা রিডিউ দাবি, যাতে আমরা মানে ফায়ার সার্ভিসের প্রসেসটা দ্রুত করে আর রেজাল্টটা পাবলিশ করে সেপ্টেম্বর মাসের মধ্যে। আপনারা শুনলেন, তারা সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তাদের বক্তব্যের কথা শুনিয়েছেন। রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়, মন্ত্রিসভার বৈঠক থেকে এই হাজার হাজার বেকারদের জন্য কিছু ভাবা হবে কিনা সেটা বোধহয় আমাদের কাছে সেইভাবে আমরা বলতে পারছি না, যেহেতু দপ্তর কিংবা সরকারের তরফে কিছু বলা হচ্ছে না। এবং শুধু সেই কথা নয়, যারা জেল পুলিশের ইন্টারভিউ দিয়েছিলেন সে বেকারও বারবার রাজপথে নামছেন, বারবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন, কথাগুলো বলছেন, কথাগুলো তুলে ধরার চেষ্টা করছেন। একাধিক জায়গায় এসব বিষয়গুলো সেখানে জড়িয়ে থাকে, একাধিক জায়গায় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। ফায়ার সার্ভিস বলুন, জেল পুলিশ বলুন, টিআরবিটি তারা বলুন, সব দিক থেকে এই বিষয়গুলো বোধহয় খুব গুরুত্বপূর্ণ, যে সরকার বেকারদের পাশে দাঁড়াতে হবে, বেকারদের জন্য সরকারই সেখানে ভাবতে পারে, বিশেষ পরিকল্পনা সরকার সেখানে গ্রহণ করতে পারে। আসছে বিধানসভায় এই বেকার ইস্যুতে কি হবে, কি কথা হবে সে না হোক পরে আলোচনা হবে। তার পাশাপাশি যারা বিএড বেকাররা আছেন, ডিএলএড এবং বিএড বেকাররা আছেন, তারাও আজ টিআরবিটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন, কবে নাগাদ টেট পরীক্ষা হবে তা জানতে চেয়েছেন। নমস্কার, কে বলছেন? টিভির সাউন্ড বন্ধ করুন, কথা বলুন। টিভির সাউন্ড বন্ধ করুন, কথা বলুন। আমরা প্রত্যেকের কাছে শুধু এই কয়েকটি কথাই বলছি তা নয়, আপনাদের কাছে একটা অনুরোধ থাকে বরাবরের মতো, আপনারা টিভি সাউন্ড বন্ধ করে কথা বলবেন এবং আপনাদের বক্তব্য সকলের কাছে তুলে ধরার চেষ্টা করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। একাধিক জায়গার থেকে যে বিষয়গুলো উঠে আসে, আরো কয়েক জায়গায় সেই কথাগুলো পৌঁছে দিতে হবে আপনাদেরই, এবং আপনারা যে কথাগুলো প্রতিদিন আমাদের অনুষ্ঠানে বলেন, আপনাদের কথা আমরা লাখ লাখ দর্শকদের কাছে আমরা পৌঁছে দিই। সেদিক থেকে আপনাদের কাছে আরো একবার অনুরোধ, যখন আমাদের সঙ্গে কথা বলবেন অন্য কোনো মাধ্যম থেকে অনুষ্ঠান শুনবেন না, সরাসরি সেখানে টিভি বা মোবাইলে সাউন্ড মিউট করে সেখানে সরাসরি আমাদের সঙ্গে কথা বলবেন, বা অন্য মাধ্যম থেকে অনুষ্ঠান শুনতে শুনতে আমাদের সঙ্গে কথা বলবেন না। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো স্যার। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি তেলিয়ামুড়া থেকে, আমার নাম সুমন দাস। হ্যাঁ বলুন। আমি ক্যান্ডিডেট বলছি। হ্যাঁ বলুন। স্যার, সরকারের কাছে আমার একটা প্রার্থন একটাই অনুরোধ, যাতে জেল পুলিশের প্রসেসটা অতি সত্ত্বে কমপ্লিট করা হোক। স্যার, আরেকটা কথা, 2022 সালে জেল পুলিশের নোটিফিকেশন দাঁড়িয়েছিল, তারপরে তারা
2022 ইলেকশনের আগে নোটিফিকেশন জারি হয়েছে, ইলেকশনের আগে তারা ফিজিক্যাল কমপ্লিট করে গেছে। কমপ্লিট করার পরে তারা ইলেকশন সরকার আবার নতুন গঠন করছে, করার পরে আর কোনো এটা হেলদন নেই। এই প্রসেসিং এই চলতেছে আজকে 2 বছর থেকে। আমরা 16,000 কেন্দ্রে ফিজিক্যাল কমপ্লিট করে আসছে, আজ পর্যন্ত স্যার এটা কোনো হেলদন নেই। আর এটি আমার কথা। এখন আজকে আমাদের টিআরবিতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে নমস্কার, কে আমরা বলছেন? গত 30 জুলাই। হ্যালো, হ্যাঁ দাদা, কুমার থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আন্দোলন দেখবেন মানে 1-2 দিন পর পরে দেখছি আপনাদের মাধ্যমে আন্দোলন চলছে, মানে বেকার বা যারা মানে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ওনারা নিয়োগপত্রের জন্য, ওনারা তো ওটা মানে 100-র মধ্যে 100 ভাগে ওনারা মানে কি বলবো পাওয়ার যোগ্যতা অর্জন করে দিয়ে মানে দিতে হবে। ওনাদের অধিকার আছে আন্দোলন করার। দেখুন বর্তমান সরকারের দেখছি একটা জিনিস, 18 পরে থেকে দেখছি, 18 পূর্বে তো অন্যরকম ছিল, মানে সব জায়গায় কিন্তু কমিটি বা পরীক্ষা বোর্ড গ্রুপ ডির জন্য 13 জন্য এরকম ছিল না। 18 পরে দেখলাম গ্রুপ ডির জন্য কি বোর্ড গঠন করে দিল, পরীক্ষা হচ্ছে ভালো কথা। আগের তো সিস্টেম ছিল, এটাকে এখনো কিন্তু এখন শাসক দলের অনেক জায়গার যুবক ভাই বোন কিন্তু তরফকে খুব ভালোবাসে। দল যদি করে কোনো চাকরি পরিবারের যাতে চাকরি নিয়ে আনতে পারে, তাহলে সেই দল করার মানে কি? চাকরি চাইল আর ওই কি বলবো ওই পিএম আবাস যোজনা দলের জন্য তো আর আমাদের লাইফটা নষ্ট করতে পারে না। সেই ওটা সরকারি সিদ্ধান্ত হয়েছে। তাই আমি বলবো দেখুন 18 থেকে 24 চলছে, প্রায় 5 বছর 5.5 বছর চলছে। তো তার মধ্যে দেখুন যার প্রত্যেকটা দপ্তরে একজন মন্ত্রী থাকে, দপ্তর আধিকারিকরা থাকে, দপ্তরের চিফ সেক্রেটারি থাকে, ডাইরেক্টর থাকে, অনেকেই থাকে। ওনার সরকারি কর্মচারী, সরকারি আমলা। কিন্তু মন্ত্রী সবাই যদি মানে আইন পাস না হয় ওনারা কিছু করার ক্ষমতা নেই। ওনারা মানে সই স্বাক্ষর দিয়ে কাগজ দিতে পারবে না, কিছুই করতে পারবে। তো দেখুন আমি একটা জিনিস লক্ষ্য করলাম, 2018 পর থেকে মন্ত্রী 18-তে ছিলেন, দুজন তো মনে করুন 23 পূর্ণ হওয়ার পূর্বেই চলে গেছেন। স্বাস্থ্য থেকে স্বরাষ্ট্র বা মুখ্যমন্ত্রী পর্যন্ত ওনারা 5 বছরে পূর্ণ করতে পারেন। তারপরে এগুলো যে মানে তার 5 বছর পূর্ণ করার পরেও যারা গত 5 বছরে ছিলেন ওনাদের দেখুন তো দীর্ঘদিন কাজ করার চলে যেতে অভিজ্ঞতা থাকে, তাহলে তো মানে পাবলিকে বলতে পারে যে আপনার 5 বছর কি করেছেন, 6 বছর রানিং হচ্ছে। কিন্তু এটা একটা বুদ্ধি করে খুব কৌশলে এটাকে যে দেখতে থাকে সেই ক্ষেত্রটা সরিয়ে দেওয়া হয়। যিনি শিক্ষা, যিনি স্বাস্থ্য থেকে চলে যায় জল দপ্তরে, বিভিন্ন শিক্ষা থেকে বিদ্যুতে, মানে আপনি আর কৈফত দিতে পারবেন। আমি যদি বলি রাস্তাঘাটে বা কল করে না আমি তো এখন নাই রে, এই দপ্তরতে নাই, ওনার কালটা তো চলে গেছে, এরকম একটা কৌশল চলছে কেন? খুব জটিল। এখন আজকে আমাদের টিআরবিতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা গত 30 জুলাই টিআরবিতে এসেছিলাম এবং আমাদের উদ্দেশ্য ছিল যে বিগত 2 বছর ধরে টেটের কোনো এক্সামই হচ্ছে না। আমরা নিয়মিত জানি যে বছরে অন্তত 2টো করে টেট এক্সাম নেওয়ার কথা, কিন্তু সেই জায়গায় 2 বছর পেরিয়ে যাচ্ছে, কেন টেট এক্সাম হচ্ছে না তার জন্য আমাদের আজকে আসা। আমরা আজকে চেয়ারম্যান স্যারের সাথে দেখা করি এবং চেয়ারম্যান স্যারের কাছে স্পষ্টভাবে জানতে চাই যে আমাদের টেট এক্সাম যে হচ্ছে না তার মূল কারণগুলো কি কি। আমরা গত দিন যখন এসেছিলাম তখন স্যার বলেছিল যে টিআরবিটি পরীক্ষা নেওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত, কিন্তু সরকার থেকে কোনো সদুত্তর আসছে না, তার জন্য টিআরবিটি প্রস্তুতি নিতে পারছে না। কিন্তু আজকে যখন আমরা এলাম টিআরবিটি প্রধান আগে যেই রকম কথা বলেছে ঠিক আজকেও ঠিক সেই রকমই
টিআরবিটি প্রধান আমাদেরকে আশ্বস্ত করেছে, কিন্তু আমরা তো সম্পূর্ণ রকম ধোঁয়াশার মধ্যে আছি। কারণ ধোঁয়াশায় থাকবো নাই কেন? কারণ আমরা যারা বিএড তথা ডিএলএড যারা কমপ্লিট ছাত্রছাত্রী রয়েছি, তারা অনেকেই শিক্ষাক্ষেত্রে লোন নিয়ে তারা বিএড ডিএলএডটা করেছে, যে তাদের ইচ্ছে ছিল যে পরবর্তী সময় টেট এক্সাম হবে এবং সেই পরীক্ষা দিয়ে তারা আগামীতে শিক্ষকতার চাকরিতে তারা জয়েন করবে। কিন্তু দেখা যাচ্ছে কিন্তু টেট এক্সাম বিগত দিনে হচ্ছেই না। তো তার জন্য আমরা আজকে এলাম এবং সর্বশেষে আমি এটাই বলতে চাই যে সরকার কোনো সদুত্তর দিচ্ছে না। আমরা সরকারের কাছে হাত জোর করে নতজানু হয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে একটাই আবেদন জানাচ্ছি যে আমাদের কথা বিবেচনা করে যারা বিএড ডিএলএড এতগুলো টাকা দিয়ে ত্রিপুরা রাজ্য তথা বহিরাজ্য থেকে পড়াশোনা করে এসছে, তাদের কথাটা একটু ভেবে আমাদেরকে অতি সত্বর এই সারা ইভেন ছাত্রছাত্রীদের কথা ভেবে এই এক্সামের নোটিফিকেশনটা যেন তাড়াতাড়ি পাবলিশ করে। কারণ যদি এক্সামের নোটিফিকেশন পাবলিশ করে তাহলে টিচার নিয়োগ হবে এবং টিচার নিয়োগ হলে সেখানে আমরাও যেমন উপকৃত হব তথা রাজ্যের যারা ছাত্রছাত্রী তারাও কিন্তু সেইভাবেই কিন্তু উপকৃত হবে। এবং সর্বশেষে টিআরবিটি প্রধান একটুকু আশ্বস্ত করেছে যে এখনো উনি শিওর নয়, উনি জাস্ট নিজের মতো করে বলেছে যে আগামী 1 মাসের মধ্যে নোটিফিকেশন আসলেও আসতে পারে, কিন্তু কথাটা কতটুকু বাস্তবতার মধ্যে যে আছে সেটা আমাদের জানা নেই। আমরা সম্পূর্ণ ধোঁয়াশায় আছি। আমাদের একটাই রিকোয়েস্ট, সরকারের কাছে একটাই আবেদন, যেন অতি সত্বর যেন আমাদের জন্য টেটের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে। যদি এমন না হয় তাহলে তো আমরা যে টাকাগুলো খরচা করে বিএড করে এসেছি তাহলে তো আমরা তো একবার ভেসেই যাব। তাই এটাই আজকে আমাদের সম্পূর্ণ কর্মসূচি ছিল। 2 বছর ধরে কোনো টেট পরীক্ষা হইতেছে না। এনসিআরটির নির্দেশ অনুসারে বছরে 2 বার টেট পরীক্ষা হওয়ার কথা, কিন্তু ওই জায়গায় দেখা যায় যে আমাদের টিআরবিটি বোর্ড একবারও নিতেছে না। আজকে 2 বছর ধরে কোনো পরীক্ষা নাই। আমরা বারবার টিআরবিটি অফিসে আসি, তারা আমাদের আশ্বস্ত করে যে তারা গভর্নমেন্টকে অ্যাপ্লিকেশন করে, কিন্তু গভর্নমেন্ট থেকে টিআরবিটির পারমিশন দেওয়া হয় না। টিআরবিটি বোর্ড পরীক্ষা নিতে প্রস্তুত, কিন্তু গভর্নমেন্ট পারমিশন দেয় না। কিন্তু দেখা যেতেছে আমরা অনেকবার আইসি, আওয়ার পরেও সেটা হইতেছে না। তারা আমাদের ভালো পজিটিভ কথা কয়, কিন্তু আমরা এদিকে আশ্বস্ত হইতে পারি না, কারণ গভর্নমেন্ট তাদেরকে পারমিশন দেয় না। আমরা পরবর্তী সময়ে টিআরবিটি অফিসে আর আসবো না। তারা যেহেতু পরীক্ষা নিতে প্রস্তুত, গভর্নমেন্টে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না তাদেরকে, পরবর্তী সময় আমরা গভর্নমেন্টের কাছে দাবি জানাবো। এতটুকু আমাদের কথা। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের পরবর্তী পদক্ষেপ এটাই থাকবে, যেহেতু টিআরবিটিতে আমরা বারবার আসার পরেও টিআরবিটি প্রধান বলছে যে ওনারা পরীক্ষা নিতে প্রস্তুত, সরকারের তরফ থেকে কোনো সদুত্তর আসছে না। তাহলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আগামী কয়েকদিনের মধ্যে যদি নোটিফিকেশন না আসে তাহলে আমরা সরকারের দ্বারস্থ হতে বাধ্য হব। আমাদের সম্পূর্ণ প্রশ্ন থাকবে সরকারের কাছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ বলুন। বলছিলাম কালকে তো আপনি আবার চেষ্টা করবেন আমাদের সঙ্গে কথা বলার জন্য, এবং আমরা যারা এই অনুষ্ঠান আপনারা যারা শুনছেন বিভিন্ন জায়গা থেকে অবশ্যই। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। সর্বপ্রথমেই আমি টিভি24কে ধন্যবাদ জ্ঞাপন করব এই একটা অনুষ্ঠান করার জন্য বেকারদের স্বার্থে, এবং তার সাথে আমি বলতে চাইবো যে বিগত বহু বছর ধরে আমরা পরিলক্ষিত করছি যে বেকারদের সাথে একটা কিভাবে আমরা আমাদের সাথে একটা ছলনা করে যাচ্ছে। তার সঙ্গে আমি এটাও বলতে চাইবো যারা আমাদের মতো যারা কোয়ালিফাইড যারা আছে তারা যদি ঠিকভাবে যদি নিজের জায়গায় না পৌঁছতে পারে তাহলে রাজ্যের উন্নতি কিভাবে হবে সেটা সম্ভব নয়। আর আমি যা দেখছি সরকার সেটা চাইছে না যে আমাদের সাথে যেন রাজ্যের উন্নতি হয়, সেটাও আমি লক্ষ্য করতে পারছি না যে সরকার সেটা চাইছে। তো আমার মতো যেমন ক্যান্ডিডেট যারা আছে, যারা এডুকেশনাল লোন নিয়ে বহিরাজ্য থেকে পড়াশোনা করে এসছে, একটা নয় দুটো লোন নিয়ে পড়াশোনা করে এসছে, তাদেরকে যেমন এখন ব্যাংক চাপ দিচ্ছে টাকা শোধ করার জন্য, সেইভাবে আমার মতো আরো অনেক ক্যান্ডিডেট আছে যাদের আমার নিজেরও বাড়ি ঘরে প্রবলেম আছে। তো তার সঙ্গে সঙ্গে আমার যে 20 বা 25 বছরের যে পড়াশোনার যে পরিশ্রমটা ছিল সেটা পুরোপুরি ব্যর্থ হয়ে গেল। আমার এই এতটুকুই কথা, আর ধন্যবাদ জ্ঞাপন।
নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো। নমস্কার স্যার। হ্যাঁ বলুন, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। সর্বপ্রথমে আমার মুখ্যমন্ত্রী স্যারকে আমার তরফ থেকে নমস্কার। কথা বলুন। হ্যাঁ স্যার, আমি একজন ফায়ার সার্ভিসের ক্যান্ডিডেট। হ্যাঁ স্যার, আমাদের সমস্যাটা হলো 2022 সালের জুলাই মাসে আমাদের ফায়ার সার্ভিসের একটা বিজ্ঞপ্তি জারি হয়েছিল। আপনার বক্তব্য রাখুন, আপনি আবার অনুষ্ঠানটা পরবর্তী সময় রেকর্ড করা বক্তব্য শুনবেন। আপনি কন্টিনিউ আপনার বক্তব্য রাখুন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো। নমস্কার, কে বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আমি আগরতলা থেকেই বলছি, সোনিয়া। হ্যাঁ বলুন। বলছিলাম, আমি একজন টেট ক্যান্ডিডেট হিসেবেই বলছিলাম যে আমাদের যে এক্সামটা এখনো নেওয়া হচ্ছে না, মানে আমরা আমাদের কথা ছেড়েই দিলাম, কিছু লোক আছে যাদের ওভার এজ হয়ে যাচ্ছে, তাদের ভবিষ্যৎটা কি হবে? ডক্টর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি এটাই চাই যে তিনি যথাসম্ভব পরীক্ষার প্রস্তুতিটা করা হোক আমাদের জন্য, না হলে আমরা অনেকটাই পিছিয়ে যাব। এত বছর ধরে শিক্ষকতা করে কোনো লাভই হলো। আর আপনাদেরকেও ধন্যবাদ এই অনুষ্ঠানটা আমাদের সামনে তুলে ধরার জন্য। আমাদের বক্তব্য, আমার এটাই বক্তব্য আমার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো। নমস্কার স্যার। হ্যাঁ বলুন। বলছিলাম 2014 থেকে 2024 পর্যন্ত প্রধানমন্ত্রী আপনার যত টাকা 15 লক্ষ টাকা দিবে বলেছে, 2 কোটি ডেকোরেশন সোনা করবো বলেছিল, ত্রিপুরা কর্মচারীকে কেন্দ্রীয় প্রার্থী করেছিল। এতগুলো প্রস্তুতি দেওয়ার পরে একটা প্রস্তুতি পালন করতে পারেন। তো সুকান্ত চৌধুরী কি করে প্রস্তুতি পালন করবে? মানে এটা জুমলা একেবারে 80% এটা জুমলাগিরি। প্রধানমন্ত্রী তো পারেনি, উনি করতে পারেন। উনি কি প্রধানমন্ত্রীকে বড় হইল নাকি? প্রধানমন্ত্রী এত একটা ঘোষণা দিয়ে উনি বাস্তবায়ন করতে পারলো না, আর উনি বলছেন উনি এটা দেবে সেটা দেবে। कैसे देगा? ये जुमला है। 2-4 को देगा, 5 को देगा, 5 জন 6 জন বেশি দিবে না, এটা জুমলা। আইসে জুমলা থেকে নাহলে আপনি দেখুন না, 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে দিতে বলেছিল, 2 কোটি টাকার চাকরি, ত্রিপুরা কর্মচারীকে কেন্দ্রীয় হারে বেতন, অনিয়ম যারা আছে তারা সব নিয়ম হয়ে যাবে। মানে আফসোসের মধ্যে কিছুই থাকবে না, মানে করাপশন কিছুই থাকবে না, শুধু করাপশনের চলছে। উনি এত বড় একটা ঘোষণা দিচ্ছে, কি রাজা হরিচন্দ্র হয়ে গেছে নাকি? মানে উনি নরেন্দ্র মোদী থেকে বড় হইল, উনি ঘোষণা দিচ্ছেন এত চাকরি দেবো, এত চাকরি দেবো। ওনার দেশের প্রধানমন্ত্রী পারলো না, আর উনি বলে দিচ্ছেন আমি দিয়ে দেবো। এটা কি মানে বেকারদেরকে ললিপপ দেখাচ্ছে নাকি? বেকারদেরকে ললিপপ দিয়ে এত বছর হয়ে গেল, জানতে পারলো না, মানে ফট করে প্রথম বললে আমি দিয়ে দেবো। এত কিছু না, মেয়ে হয়েছে ওই যে বন্যা যে কিছু টাকা কেন্দ্র সরকার বাজেট করছে, এটা কিভাবে লুটুকু দেখাবে, ওটার জন্য দৃষ্টিভঙ্গি মানুষের চোখ থেকে একটু এড়িয়ে যায়। আমি এখান থেকে লুটুকু দেখাচ্ছি, কেউ যেন দেখে না, সবাই দেখবে চাকরি। নমস্কার, কে বলছেন? হ্যালো। নমস্কার, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, টিভি 24/7 কে। হ্যাঁ বলুন। স্যার আমরা তো স্যার ফায়ার সার্ভিসের ক্যান্ডিডেট। আজকে 2.5 বছর যাবত আপনারা দেখছেন, প্রতিনিয়ত দেখছেন, বিভিন্ন নিউজ চ্যানেলে বা নিউজ পত্রিকার মাধ্যমে দেখছেন যে আমরা 2.5 বছর যাবত আজকে একটা পরীক্ষা দিয়েছি, মাত্র কয়েকটা পোস্ট আছে, কিন্তু এগুলার যে প্রক্রিয়া, এত দিনের পর দিন যাচ্ছি ওইখানে, ডেপুটেশন জমা দিচ্ছি, তারপরে কোনো রেজাল্ট আসছে না। বলছে হয়ে যাবে 1 মাস 2 মাস ওয়েট করো, এই টাইম লিমিটে দিয়ে যাচ্ছে। কালকে
এই নির্বাচন এগুলা করতে করতে আর আমাদের জীবনের আর কতটা সময় কাটাতে হবে এরকম বেকারত্ব ভাবে আমরা হতাশা ভোগ করছি। প্রত্যেকটা রাত্রে মনে হচ্ছে যে বেকারত্ব যন্ত্রণা। কি করে আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের রাজ্যের সিএম মানিক শাহ স্যারকে বলতে চাই, স্যার আমাদেরকে এই বেতন এই যে প্রসেসটা আছে এতদিন যাবত চলছে ওইটা থেকে স্যার আমাদেরকে মুক্তি দিন স্যার, একটা কোনো একটা রেজাল্ট দিন, হয়তো পেয়ে যাবো, না হলে অন্য কিছু হবে না, কিন্তু একটা আশা যে ওই যে যন্ত্রণাটা ওইটা শুধু একজন বেকার স্টুডেন্ট বেকার ক্যান্ডিডেটই বলতে পারবে। নমস্কার। মূলত বিষয় আমরা আজকে নমস্কার, কে বলছেন? এখানে শুধু যে আজকে আইছি তা না। নমস্কার স্যার। মূলত বিষয় আমরা আজকে না, এখানে শুধু যে আজকে আইছি তা না, আজকে বিগত প্রায় 4 থেকে 5 বার আমরা এখানে নমস্কার, কে বলছেন? বলছিলাম আজকের যে আপনাদের টপিক আছে সরকার বেকারদের পাশে থাকুক। যদি সরকারের সেই সৎ মানসিকতা থাকতো বেকারদের পাশে থাকার, তাইলে সরকার কিন্তু বিভিন্ন প্রাইভেটাইজেশন দিকে চললো নয়। আপ টু ত্রিপুরা রাজ্য থেকে আরম্ভ করে কেন্দ্রীয় গভর্নমেন্ট অব্দি, প্রধানমন্ত্রী অব্দি প্রাইভেটাইজেশনের দিকে চলছে। দেখুন না ত্রিপুরাতে কতগুলি স্কুল বন্ধ করে দিয়েছে। সরকার কি বেকারদের পাশে আছে? বেকাররা কি সান্ত্বনা পাচ্ছে? আমার তো মনে হয় বেকাররা সান্ত্বনা পাচ্ছে না। কখন পাবে? যে মাননীয় মন্ত্রী যে প্রেসমিট করেন সুশান্ত দেব প্রায় সময়, ওনার প্রেসমিটটা কতটুকু ঠিক থাকে? উনি যেভাবে প্রেসমিট করেন, ওনার যে চাকরির ক্ষেত্রে যেভাবে কথা বলছেন, উনি কি সেই কথাগুলি রাখতে পারেন? বিভিন্নভাবে আন্দোলন করছে মানুষ, দেখলাম স্কুলে আন্দোলন করে, ফায়ার সার্ভিসে আন্দোলন করে, ফায়ার সার্ভিসে ইন্টারভিউ দিল। দেখেন এক একটা লোক বেকার যখন ইন্টারভিউতে তাদের কত টাকা খরচা হয়, জেরক্স থেকে আরম্ভ করে তাদের তো নুনান্তে পান্তা পড়ায়, একটা জেরক্স করে এনে দিতেও তাদের কষ্ট হয় বেকাররা, কিন্তু তারপরে কষ্ট করে এরা দেয়। জেরক্সের তার জমে থাকে দপ্তর কি দপ্তর, ওরা দেখেই না। তাহলে বিভিন্ন দপ্তরে ইন্টারভিউ নিয়ে কিন্তু চাকরি বাকরি দেওয়া হয়নি, মানুষদের বেকারদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তো তারা কি, তাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি বলুন একবার? আমরা সরকারের কাছে তো প্রার্থনা করি, জানাই, বেকাররা প্রার্থনা করতেছে, জানাইতেছে, আন্দোলন করতেছে, জানাইতেছে, সরকারের কি কোনো ভূক্ষেপ চলতেছে? আজকে তারা 6টা বছর কি চাকরি তারা দিল? চাকরি যেরকম দেয়নি, কাজে সেরকম করেনি। কি কাজ করেছে তারা কি একবারও ভাবতে পারছে? মানুষ কি অন্ধ যে ত্রিপুরা রাজ্যে কোন গভর্নমেন্ট কতটুকু চাকরি দিয়েছে, কোন গভর্নমেন্ট কতটুকু কাজ করেছে, চোখের সামনে কাজগুলি কি বেশি বেড়ায় না? এগুলি কি অন্ধ সেজে মানুষকে আর বোকা বানাইতে পারবে মানুষকে? মানুষ কিন্তু ঠিকই বুঝতেছে কোন গভর্নমেন্ট কাজ করছে, কোন গভর্নমেন্ট কাজ করছে না। আর তাদের খালি লুটপাটের দিকে চিন্তা। দেখুন না, তারা একটা পঞ্চায়েত গঠন করতে পারেনি, পঞ্চায়েতের মধ্যে মারপিট দাঙ্গা বিভিন্ন ভাবে চলছে, নিজেরা মারপিট খাওয়া খাওয়ি নিয়ে নিজেরা এখন যত গন্ডগোল করে নিজেরা। এই প্রলয়ের সময় কিন্তু এই কারণেই তারা যখন নিজেরা মারপিট করছে, এখন কিন্তু প্রলয় হবেই, আর কিন্তু প্রলয় ধরে রাখতে পারবে না। কারণ একজনে যখন খাবে বিজেপির মধ্যেই আর একজন কিন্তু দেখতে পারবে না, কারণ তার পেটে কিন্তু খাওয়ান নাই। যে খাচ্ছে সে নেতা হয়ে খাচ্ছে, আর যে খাচ্ছে না তার কিন্তু সহ্য হবে না, নিশ্চয়ই প্রলয় হবে, তখনই গন্ডগোলটা বাড়বে। তো এইটা বলছিলাম, বেকাররা কিন্তু সরকারের কাছে প্রার্থনাই করবে। এই প্রার্থনা কবে নাগাদ যে শুনবে সরকার, এটার আর আমরা বুঝতে পারছি না সরকারের কতক্ষণ জ্ঞান বুদ্ধি তৈরি হবে। আর এটা সরকারের দোষ নেই, আমার মনে হয় ত্রিপুরা রাজ্যের অনেক পাবলিকের দোষ আছে। পাবলিকরা যেরকম চাচ্ছে সরকার এরকমই করছে। পাবলিকরা চাচ্ছে কি লুটপাট রাজত্ব চলুক, নয়তো তারা কিভাবে আবার আসে দ্বিতীয়বার সরকারে? প্রথমবারের পরে তারা কাজ করতে পারেনি, দ্বিতীয়বার কিভাবে তারা আসে? এই মাথা সেই। নমস্কার, কে বলছেন? আমি জয়গ্রাম থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন আজকে আপনারা যা দেখলাম বেকারের আন্দোলন, বেকাররা রাজ্য সরকার বিভিন্ন ভাগে ভাগ করে রাখছে।
আমরা যদি মনে করি যে এই বেকারের আন্দোলনটা আমরা সমর্থন করি অভিভাবক হিসাবে, এই আন্দোলনের শেষ সূচনা যদি বেকাররা সঠিক আন্দোলনটা না করতে পারে, সমস্ত বেকাররা যদি সর্বকালীন আন্দোলন শুরু হয়, তাহলে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ঘুম ভাঙবে, না হলে মাননীয় মুখ্যমন্ত্রী ঘুম ভাঙবে না। কারণ কথায় কাজে যাই সমস্ত মন্ত্রীরা মিল থাকে না, তাদের জন্য ওই বৃহত্তর আন্দোলন শুরু করতে হয়। আমরা দেখছি আন্দোলনের জ্বালায় ৪৫ মিনিট সময় লাগছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী, ৪৫ মিনিটও টিকছে না। বেকারের লোকে যদি তার বাহানা করে, তাই ত্রিপুরা রাজ্য আধা ঘন্টাও টিকতে পারবো না যদি বেকাররা ক্ষুব্ধ হইয়া আন্দোলনে নামে। আমরা চাই বেকাররা থেকে সমস্ত বেকাররা জনমত নির্বিশেষে তোমাদের অধিকারের দাবিতে তোমরা বৃহত্তর আন্দোলন গড়ে তোলো, এর মধ্যে আমরা তোমাদের পাশে, আমরা অভিভাবক হিসেবে আমরা থাকাম। তোমরা সেই চিন্তা না করলে আসলে বেকাররা চিন্তাধারা খারাপ করতো না। কারণ আমি মন্ত্রী হয়ে গেছে, বেকারের দরদ বুঝবে না, কারণ মাসে স্যালারি ঠিক আছে, বেকারের কিন্তু স্যালারি নাই। বেকাররা অনেক লেখাপড়ি করে, কষ্ট করে লেখাপড়ি করে আজকে এই জায়গায় আছে। তুমি মন্ত্রীতে কি ডিগ্রি লাগবে না, কিন্তু বেকাররা ডিগ্রি লাগে চাকরি পাইতে। মন্ত্রী হইছো, মিথ্যা কথা কইতে পারছো, মন্ত্রী হয়ে গেছো। আমরা অন্তত এই ব্যাপারটা বেকাররা আমরা সমর্থন করি। আমি ত্রিপুরাবাসী, সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো, আমাদের বেকারের এই আন্দোলনকে আপনারা সমর্থন করে রাস্তায় নামুন, না হলে আপনার ছেলেও একদিন বেকার হবে, তখন কিন্তু আর কথা বলতে পারবো না। এই দিলে আপনারা মাধ্যমে সমস্ত বাসীর কাছে এই অনুরোধ দিয়ে রাখবো আমরা। এতটুকু বলার আছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আসলে বেকারদেরকে সহযোগিতা করা আমাদেরও প্রয়োজন, কারণ এই বেকারদের ভবিষ্যৎ সর্বনাশ, মানে আমাদের ভবিষ্যৎ সর্বনাশ। আমার ছেলেও তো বেকার, কাজেই সারা ত্রিপুরায় শুধু বেকাররা কেন, তাদের সঙ্গে আমাদেরও উচিত এই শিক্ষা ভবন থেকে শুরু করে সকল জায়গায় বিক্ষোভে মিলিত হওয়া। আমি সকলকে আবেদন করব, আপনারা এই সহযোগিতা বেকারদেরকে করুন, তাইলেই আমার মনে হয় সফলতা আসবে। এটাই আমার বক্তব্য। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? এখন আজকে আমাদের টিআরবিতে আসা নমস্কার, কে বলছেন? হচ্ছে যে আমরা, আমি বাগমা থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি ফায়ার সার্ভিস ক্যান্ডিডেট। আমি চাই আমাদের রিক্রুটমেন্টে যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অতি শীঘ্রই প্রসেস শুরু করার নির্দেশ দেন ডিপার্টমেন্টকে। আমাদের প্রসেসটা অনেকদিন ধরে পেন্ডিং হয়ে রয়েছে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমাদের প্রসেসটা অনেকদিন ধরে পেন্ডিং হয়ে রয়েছে, যার কারণে আজকে আমাদের ছেলেরাও গিয়েছে ওইখানে, ডাইরেক্টর স্যারের সাথে কথা বলেছে, কিন্তু ওরা বলেছে আমাদের প্রসেস কমপ্লিট করবে, কিন্তু এখনো আমরা কোনো রেসপন্স পাচ্ছি না। নমস্কার, কে বলছেন? এবং যারা জেল পুলিশের জন্য যারা চাকরির আশায় আছেন বা তাদের চাকরির সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে দপ্তর, পরীক্ষা গ্রহণ থেকে শুরু করে বেকারদের যারা আশা পূরণ করবেন, সেদিক থেকে তাদের কাছেও তারা যাচ্ছেন। জেল পুলিশে যারা ইন্টারভিউ দিয়েছেন তারাও যাচ্ছেন, তারাও কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি ভীম আর্মি ভারত একতা মিশনের পক্ষ থেকে, ত্রিপুরা ইউনিটের পক্ষ থেকে সুরেন কুমার দাস বলছি। দেখুন, আমরা ভোট দিই, মন্ত্রী, এমএলএ, এমপি, ওনারা আমরা ভোট দিই দেশের যে সমস্যা, বেকারের সমস্যা, দেশের উন্নয়ন, বিভিন্ন ডিপার্টমেন্টের উন্নয়ন করার জন্য। কিন্তু দেখা যাচ্ছে তারা তার বিপরীতটা করতেছে, কিভাবে বেকার বাড়ানো যায়, কিভাবে দেশটার সম্পদ ধ্বংস করা যায়, কিভাবে অর্থ নিজেরকরণ করা যায়, এই কাজটা শুধু তারা করে যেতেছে, সব নিজেরা করণ করে যেতেছে।
আমাদের যে দেশটা আসলে আমরা ভুল করতেছি। আজকে সারা দেশে আন্দোলন করা উচিত এই সরকারটার বিরুদ্ধে। আমি দীর্ঘদিন যাবৎ করতেছি, শুধু আমার একটাই কথা থাকে, কংগ্রেস, তৃণমূল, সিপিএম, বিজেপি এদের বহিষ্কার করা হোক, কারণ এরা দেশীয় সরকার না, মূল নিবাসী সরকার না। আমি বঞ্চিত হয়ে আন্দোলনের সাথে তো আমার বিভিন্ন কথা হইতেছে, যারা সরকারটা পরিচালনা করতেছে তারাও তো শুনতেছে আমার কথাগুলো। কেন তারা আমার কথার শুনে তারা আমার বুঝে না? আসলে তারা ভারতীয় চিন্তাধারা, ভারতীয় লোকের চিন্তাধারা তারা কাজ করতেছে না। তারা চাইতেছে মূল নিবাসী যারা, মানে মূল নিবাসী ভারতের যে আমরা যারা আদিবাসী, আমরা তারা ধ্বংস করার জন্য তারা পরিকল্পনা। সরকারটা তো আমরা না, সরকারটা ব্রিটিশ থেকে তারা বিমানি করে আনছে। এবং আমরা ভারতবর্ষে যারা আন্দোলন করছে, আমরা জানেন 600 বছর আগে ভারতবর্ষে ব্রাহ্মণের বিরুদ্ধে আন্দোলন করছে, বিদেশিদের বিরুদ্ধে আন্দোলন শুরু করছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, আপনি জানেন। তারপরে প্রায় 300 বছর আগে ওনার পরে যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনটা করে গেছে মহাত্মা জ্যোতিবা ফুলে, ফাতেমা বেগম একজন মহিলা, ওনার স্ত্রী সাবিত্রীবাই ফুলে। এরপরে অনেক পীরা রামাস্বামী টামি অনেক আন্দোলন করছে, কিন্তু দেখা গেছে এখানে এই ব্রাহ্মণরা অতি চালাকি করে 1885 সালে ক্লাবের নাম দিয়ে তারা কংগ্রেসের বিখ্যা মানুষের ভুল বুঝাইয়া, এই মূল নিবাসীদের ভুল বুঝাইয়া এখন আজকে আমাদের টিআরবিতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা গত 30 জুলাই টিআরবিতে এসেছিলাম এবং আমাদের উদ্দেশ্য ছিল যে বিগত 2 বছর ধরে। স্যার, আমি ত্রিপুরা জেল ওয়ার্ডেনের ক্যান্ডিডেট থেকে বলছি। হ্যাঁ, বলুন। বলছিলাম যে আমার ভাষায় কথা বলিনি তো স্যার, বলেছিলাম যে স্যার আমরা টোটাল 5 বার আমরা ডেপুটেশন জমা দিছি, প্লাস 2022 31 ডিসেম্বর বা 30 ডিসেম্বর আমরা ফিজিক্যাল কমপ্লিট হয়েছে। তারপর দিয়া আমরা এক্সাম তো ন্যূনতম স্যার 6 মাস 7 মাসের ভিতরে যাওয়ার কথা। স্যার 1 বছর 8 মাস হইতাছে, এখনো কোনো এক্সামের মানে কোনো খবর নাই, খোঁজ নাই। এরপরে ডেপুটেশন যদি আমি গেলে স্যার, আমাদের যে আইজি স্যার আছে, ওই ভদ্রলোকটা কয় যে তোমার আগস্ট মাসের সময় দিছি, ওই সেপ্টেম্বর মাসের সময় দিছি, এই মাসের সময় দিছি। মেন কথা আমরা বুঝতে পারতেছি না মানে কিনা করতাম। এই যে জেআরবিটির ভাই তারা আছে, ফায়ার ব্রিগেডের ভাই তারা আছে, ত্রিপুরা পুলিশের ভাই তারা আছে, আমরা আছি, ঠিক আছে, তারপর ট্যাগ ভাই বোন তারা আছে। তো আমরা কই যেতাম স্যার? একদিকে স্যার 1 বছর আছে, এই 1 বছরের ভিতরে যদি স্যার আমরা যদি মানে কোনো কিছু মানে একটা গতি যদি নাও, তাহলে স্যারও পারিস ডাইরেক্ট কথা, তাহলে আমরা কোনো কিছু করতে পারতাম না। আমরা তো স্যার স্বপ্ন আছে যে স্যার আমরা পুলিশের ড্রেস করতাম, আমরা নিজের মানে যোগ্যতা দিয়ে আমরা পাইতাম, সবকিছু করতাম। কিন্তু স্যার ওখানে যে একটা সিচুয়েশন চলতেছে বা যা কোনো এত কিছু চলতেছে, দেখি স্যার কোনো উপায় নেই। সেটা কই যেতাম স্যার আমরা? ওখানে দেখতেছি স্যার মানে একদিকে আমরা লোক ফুটবলের মধ্যে খেলা হইতেছে, মানে বুটা গেলে 1 লাথি দিব দিকে, আর এদিকে জিততে যাবে 1 লাথি দিব দিকে, মানে আমাদের লাইফটা মানে এমন করে ফুটবলের মতো খেলাধুলা চলতেছে। তো আমি শুধু আমাদের সভাপতি ডক্টর মানিক সাহেবের কাছে এটুকু বলবো, স্যার প্লিজ ভিক্ষা চাইছি লাস্টে দিয়ে, আর কোনো কথা নেই, ভিক্ষা চাইছি, এটি স্যার ছেড়ে দেন স্যার। আমরা ত্রিপুরা জেল ওয়ার্ডেনের এটা ছেড়ে দেন স্যার। এক্সাম তো মেন কমপক্ষে স্যার 2 বছর হয়ে গেছে স্যার, কার সত্যতা আমি কারা দেখা গেছেন স্যার? 2000 তো এটা তো ছাড়েন কমপক্ষে, আমার তো লাগতেছে কার সত্যতা আমি জানি কারা নিয়ে গেছে স্যার। আমরা তো স্যার কবে দিছিলাম, যে সময় বয়স ছিল কই 25, আর কই কিটা অনেক কিটা হয়ে গেছে কিছু বুঝতেছি না। আরে স্যার খান্দনের ইচ্ছা করে স্যার, লাইফটা শেষ বরবাদ। আমি তো কিটা আমার লোকের এক বন্ধু ছিল স্যার, এরও অনবার হয়েছে শেষ ও তুলে এলেছে অনেক। আমরা কিন্তু স্যার ওই পান বেচিং ঘাস বেচিং আরেকজন করে 5 লাইন, আচ্ছা 5 লাইন দেখিটা আমি দিয়ে বুঝলাম না। আর কত 5 লাইন আটকাইবেন প্লিজ সারেন, আর কিচ্ছু করতাম না, ফুটবলের মতো আমরা মেতে না। থ্যাংক ইউ। নিয়ে তারা বিএড ডিএলএডটা করে স্যারের কাছে স্পষ্টভাবে জানতে চাই যে আমাদের টেট এক্সাম যে হচ্ছে না তার মূল কারণগুলো কি কি। আমরা গতদিন যখন এসেছিলাম তখন স্যার বলেছিল যে টিআরবিটি পরীক্ষা নেওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত, কিন্তু সরকার থেকে কোনো সদুত্তর আসছে না, তার জন্য টিআরবিটি প্রস্তুতি নিতে পারছে না।
কিন্তু আজকে যখন আমরা এলাম টিআরবিটি প্রধান আগে যেই রকম কথা বলেছে ঠিক আজকেও ঠিক সেই রকমই টিআরবিটি প্রধান আমাদেরকে আশ্বস্ত করেছেন। কিন্তু আমরা তো সম্পূর্ণ রকম ধোঁয়াশার মধ্যে আছি, কারণ ধোঁয়াশায় থাকবো নাই কেন? কারণ আমরা যারা বিএড তথা ডিএলএড যারা কমপ্লিট ছাত্রছাত্রী রয়েছি তারা অনেকেই শিক্ষাক্ষেত্রে লোন নিয়ে তারা বিএড ডিএলএডটা করেছে, যে তাদের ইচ্ছে ছিল যে পরবর্তী সময় ট্যাট এক্সাম হবে এবং সেই পরীক্ষা দিয়ে তারা আগামীতে শিক্ষকতার চাকরিতে তারা জয়েন করবে। কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ট্যাট এক্সাম বিগত দিনে হচ্ছেই না। তো তার জন্য আমরা আজকে এলাম এবং সর্বশেষে আমি এটাই বলতে চাই যে সরকার কোনো সদুত্তর দিচ্ছে না। আমরা সরকার বেকাররা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছেন, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। সরকার কিন্তু সেই অর্থে কিছু বলছেন না। জিআরবিটির গ্রুপ ডির চাকরির সংক্রান্ত যে তথ্য সরকারের তরফে দেওয়া হয়েছে সর্বশেষ সেই তথ্যই রয়েছে সরকারের তরফে। এখনো জেল পুলিশ বলুন বা টেট পরীক্ষা সংক্রান্ত বলুন কিন্তু ফায়ার সার্ভিসে বলুন পুলিশ কনস্টেবল বলুন বিষয়গুলো বোধ হয় এখনো ঝুলে আছে, পাইপলাইনে আছে। পাইপলাইন থেকে কবে বেরোবে সেটা সময় বলবে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।